বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হলরঙা কলেজে আয়োজিত অ্যাকাউন্টিংয়ের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ডাবল অ্যাকাউন্ট সিস্টেম নিয়ে বা দ্বৈত হিসাব পদ্ধতি নিয়ে। এই আলোচনায় থাকবে ডাবল অ্যাকাউন্ট সিস্টেম কী, কোথায় কোথায় ডাবল অ্যাকাউন্ট সিস্টেম প্রয়োগ করা হয়, ডাবল অ্যাকাউন্টে কী কী বুকস রাখা হয় এবং কোন কোন সংস্থার জন্য এটি প্রযোজ্য, এটার সুবিধা কী, অসুবিধা কী, বৈশিষ্ট্য ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আজকে আমরা আলোচনায় চলে যাই। সেটাই হচ্ছে যে পার্লামেন্টের বিশেষ আইনের মাধ্যমে জনহিতকর প্রতিষ্ঠান যেমন রেলওয়ে, বিদ্যুৎ, গ্যাস, ওয়াসা ইত্যাদি প্রতিষ্ঠানের জন্য হিসাবের যে পদ্ধতি ফলো করা হয় সেটাই হচ্ছে কি ডাবল অ্যাকাউন্ট সিস্টেম। অর্থাৎ এটা কোনো বিশেষ পদ্ধতি না, এখানে সব দুতরফা দাখিলা পদ্ধতির যত পদ্ধতি আছে সবই কি করা হয়, ফলো করা হয়। এবং সব কিছু করার পরে দেখা যায় যে চূড়ান্ত যে আর্থিক বিবরণী আছে উদ্ধৃতপত্রকে দুইটা অংশে বিভক্ত করে স্থায়ী সম্পদ এবং দীর্ঘমেয়াদী দায় এই একটা অংশে, চলতি সম্পদ এবং চলতি দায় এই আরেকটা অংশে উপস্থাপন করা হয়। তো যেহেতু ব্যালেন্স শিটটা বা উদ্ধৃতপত্রটা দুইভাবে প্রস্তুত করা হলো দুইটি অংশে, এই জন্য এটাকে ডাবল অ্যাকাউন্ট পদ্ধতি বলা হয়। অর্থাৎ দুইটি অংশ হচ্ছে মূলধন হিসাব এবং সাধারণ উদ্ধৃতপত্র। এবং রেলওয়ে, বিদ্যুৎ, গ্যাস, ওয়াসা, টিএনটি যেগুলো বিশেষ আইন দ্বারা প্রতিষ্ঠিত তাদের জন্য এই হিসাব পদ্ধতি ফলো করা হয়। তাহলে আমি আবারও বলছি যে এটি কিন্তু কোনো বিশেষ পদ্ধতি না। এখানে দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, চূড়ান্ত আর্থিক বিবরণী, রেভিনিউ অ্যাকাউন্ট, নেট রেভিনিউ অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট সবই করা হবে। শুধু ব্যালেন্স শিটটা প্রস্তুত করতে হবে দুই ভাগে, অর্থাৎ শুধু মূলধন নিয়ে আলাদা একটা অংশ, আর বাকি যে অংশ আছে সেটা হচ্ছে কি সাধারণ উদ্ধৃতপত্র। এখন প্রশ্ন হচ্ছে ডাবল অ্যাকাউন্টিংয়ের বৈশিষ্ট্য কী? এর 10টা বৈশিষ্ট্য আছে ডাবল অ্যাকাউন্টিং সিস্টেমের। প্রথম হচ্ছে দুই চেম্বারের ব্যালেন্স শিট, তারপরে নতুন নামকরণ, এখানে রেভিনিউ অ্যাকাউন্ট আর নেট রেভিনিউ অ্যাকাউন্ট করা হয় লাভ লোকসান হিসাবের বদলে। অবচয় বাদ না দিয়ে সাধারণ উদ্ধৃতপত্রের দায়ে অবচয় তহবিল দেখানো হয়। 3টা টাকার কলাম পর থাকে। প্রথম কলামে পূর্ববর্তী বছরের জের, মাঝের কলামে চলতি লেনদেন, সর্বশেষ কলামে মোট জের প্রদর্শিত হয়। তারপরে টু ও বাইয়ের ব্যবহার, ব্যবসায়িক প্রতিষ্ঠানে টু এবং বাই ব্যবহৃত হয় না, কিন্তু ডাবল অ্যাকাউন্ট সিস্টেমে স্থিতিপত্রের মূলধন হিসাবের অংশে টু এবং বাই ব্যবহৃত হয়। তারপর শেয়ার ও ঋণপত্রের প্রিমিয়াম ও বাট্টা, শেয়ার ও ঋণপত্রের প্রিমিয়াম ও বাট্টাকে অবলোপন না করে স্থায়ীভাবে মূলধন জাতীয় দফা হিসাবে এখানে দেখানো হয়। তারপরে মূলধনী ক্ষতি, দ্বৈত হিসাবে মূলধনী ক্ষতির অবলোপন করা হয় না, মূলধনী ক্ষতির জন্য প্রয়োজনীয় সঞ্চিতি বরং সৃষ্টি করা হয়। তার সংযুক্তি, পরিসংখ্যান উপাত্ত সমর্থিত বার্ষিক প্রতিবেদন এটার সাথে দাখিল করতে হয়। সর্বশেষ হচ্ছে নিরীক্ষা বা অডিটিং, এটাকে অডিট করা বাধ্যতামূলক। ডাবল অ্যাকাউন্টকে অবশ্যই কী করতে হবে? অডিট করতেই হবে। এটার উদ্দেশ্য হচ্ছে 3টা। একটা হচ্ছে মূলধনের ব্যবহার করা, 2 নম্বর হচ্ছে বিনিয়োগ সম্পর্কে অবগত করা সবাইকে, আর 3 নম্বর হচ্ছে সেবার নিশ্চয়তা প্রদান করা। আর 4টা সুবিধা আছে। একটা হচ্ছে মূলধনের ব্যবহার হয়, সম্পত্তি প্রতিস্থাপন করা যায়, যেহেতু অবচয় তহবিল করে সম্পত্তির জন্য আলাদা তহবিল করা হয়। সম্পত্তি ও চলতি সম্পদের দায়ের তথ্য পাওয়া যায় এবং এটা নিরীক্ষাটা বাধ্যতামূলক। এর কিছু অসুবিধাও আছে। অসুবিধা আছে 5টি। প্রথমটি হচ্ছে ভিন্ন ধরনের উপস্থাপনা করতে হয় অন্যদের চেয়ে, যেন একটু বোঝা একটু কষ্ট। মেরামতি ব্যয় সঠিকভাবে পাওয়া যায় না, মেরামতি ব্যয়টা ধরা যায় না অনেক সময়। সম্পত্তির বাস্তব মূল্যের সাথে ডিফারেন্স থাকে, এখানে ফারাক থাকে। স্থায়ী সম্পত্তির সঠিক পরিমাণ জানা যায় না।
প্রকৃত মুনাফা প্রদর্শিত হয় না। তাহলে এই আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারি যে এখানে কিন্তু ডাবল অ্যাকাউন্টিং, ডাবল এন্ট্রি সিস্টেমেরই সব এখানে ফলো হবে। যথারীতি ইনকাম স্টেটমেন্টের বদলে রেভিনিউ অ্যাকাউন্ট, তারপরে নেট রেভিনিউ অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিটটাকে দুই ভাগে অবশ্যই ভাগ করে করতে হবে। তাহলে আমরা রেলওয়ে কোম্পানির জন্য একটা ছক যদি মনে করি, তাহলে তার রেভিনিউ অ্যাকাউন্টে থাকবে প্যাসেঞ্জার, ক্রেডিট পাশে প্যাসেঞ্জার, মার্চেন্ডাইজ, ডক হারবার, শিপিং, মেল, পার্সেল, মোটর সার্ভিস, ফ্রেড, স্টোরেজ, স্পেশাল ট্রেন, ট্রান্সফার ফি, মিসসেলিনিয়াস স্টেশন। আর তার খরচ হবে মেনটেনেন্স, তার লোকোমোটিভ মেনটেনেন্স, ক্যারিজ, ওয়াগন, লোকোমোটিভ রানিং এক্সপেন্স, ট্রাফিক এক্সপেন্স, জেনারেল চার্জ, ল চার্জ, কম্পেনসেশন, রেটস অ্যান্ড ট্যাক্সেস অ্যান্ড গভর্নমেন্ট ডিউটি, মিসসেলিনিয়াস এক্সপেন্স। তারপরে রিসিপ্টটা বড় হলে এটা হবে ব্যালেন্স, এটা যাবে নেট রেভিনিউ অ্যাকাউন্ট। আর যদি এটা বিদ্যুৎ কোম্পানি হয় তাহলে কিন্তু একটু ডিফারেন্স হবে। আমাদের অধিকাংশ অঙ্ক বিদ্যুৎ এবং ইয়ে থেকে আসে। বিদ্যুৎ হলে সেটা হবে রিসিভে আসবে হলো সেল অফ এনার্জি ফর লাইট, সেল অফ এনার্জি ফর পাওয়ার, সেল অফ এনার্জি আন্ডার কন্ট্রাক্ট, পাবলিক লাইটিং, রেন্ট অফ মিটার, ট্রান্সফার ফি, মিসসেলিনিয়াস রিসিপ্ট, আর রিকানেকশন অ্যান্ড ডিসকানেকশন ফি। এগুলো হলো আয়। আর এক্সপেন্ডিচারে আসবে কস্ট অফ জেনারেশনের মধ্যে ফুয়েল, অয়েল, ওয়াটার, ওয়াস্ট, স্যালারি অ্যান্ড ওয়াইজেস অফ সুপারভাইজার, রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স। কস্ট অফ ডিস্ট্রিবিউশনে আসবে স্যালারিজ অ্যান্ড এক্সপেন্স, রিপেয়ার্স অ্যান্ড মেনটেন্যান্স, মিটার অ্যান্ড ট্রান্সফরমার, পাবলিক ল্যাম্প, রেন্ট রেটস। তার ম্যানেজমেন্ট এক্সপেন্সে আসবে ডিরেক্টর ফি, ম্যানেজমেন্ট এক্সপেন্স, অডিটর ফি, ল চার্জ, ডিপ্রিসিয়েশন, ব্যাড ডেটস। তারপরে রিসিপ্ট থেকে পেমেন্টটা বাদ দিলে যা থাকবে এটা হবে আমার ব্যালেন্স, এটা যাবে ট্রান্সফার টু নেট রেভিনিউ অ্যাকাউন্ট। আর নেট রেভিনিউ অ্যাকাউন্টে আমাদের যেটা ক্রেডিট পাশে থাকবে লাস্ট ইয়ারের যে ব্যালেন্স, তার সাথে ব্যালেন্স বট ফ্রম রেভিনিউ অ্যাকাউন্ট থেকে যেটা সেটা আসবে। আর ইন্টারেস্ট অন ডিপোজিট যদি থাকে ওইটা যোগ হবে। আর ডেবিট পাশে থাকবে ইন্টারেস্ট অন ডেবটস অ্যান্ড ডিবেঞ্চার, all kinds of dividend, income tax, rent paid on lease line, rent charge, stock guarantee, dividend। তারপরে মানে ক্রেডিট থেকে ডেবিট বাদ দিলে এটা যেটা থাকবে ওটার নাম হলো ব্যালেন্স, ট্রান্সফার টু জেনারেল ব্যালেন্স শিটে যাবে। এটা কিন্তু আসলে কোথায় যাবে? জেনারেল ব্যালেন্স শিটে যাবে। ব্যালেন্স শিট যখন আমি করব তখন কিন্তু আমার একটা প্রথমটা করতে হবে, প্রথম অংশটুকু নিয়ে ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে হবে। ক্যাপিটাল অ্যাকাউন্টে আমার সম্পদ পাশ কিন্তু উল্টে যাবে। এখানে হাতের বাম পাশে হবে সম্পদ, প্রিলিমিনারি এক্সপেন্স, ল্যান্ড, বিল্ডিং, প্ল্যান্ট, ট্রান্সফরমার, মেইনস, পাবলিক ল্যাম্প, লাইন্স ওপেন ফর ট্রাফিক, মোটরস এক্সেট্রা আসবে। অর্থাৎ এখানে টোটাল এক্সপেন্ডিচারটা তিনটা কিন্তু এখানে টাকার কথা থাকবে। একটা হচ্ছে এক্সপেন্ডেড আপ টু দ্য এন্ড অফ দ্য প্রিভিয়াস ইয়ার, এক্সপেন্ডিচার ডিউরিং দ্য ইয়ার, আর টোটাল এক্সপেন্ডিচার। তিনটা করে টাকার গড়। সম্পদ পাশেও দায় পাশে, এগুলো সম্পদ পাশ থেকে গেল। তারপরে এখানে যে টোটাল যেটা আসবে, টোটাল এক্সপেন্ডিচার, টোটাল রিসিপ্ট, এটা আবার জেনারেল ব্যালেন্স শিটে যাবে। তাহলে এখানে যেটা আসবে সেটা হচ্ছে রিসিভে আসবে ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার, ডিবেঞ্চার, শেয়ার প্রিমিয়াম আর কলস ইন অ্যাডভান্স। এইখানেও টাকার গড় কিন্তু তিনটি। একটা হচ্ছে রিসিভ আপ টু দ্য এন্ড অফ দ্য প্রিভিয়াস ইয়ার, রিসিভ ডিউরিং দ্য ইয়ার, আর টোটাল রিসিপ্ট। তারপর টোটাল রিসিপ্ট যেটা, এইটা আবার জেনারেল ব্যালেন্স শিটের আমরা টোটাল রিসিপ্টটা জেনারেল ব্যালেন্স শিট। একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটা হয়েছে সেটা হলো আমরা অ্যাসেট পাশে নিয়ে যাব ক্যাপিটাল এক্সপেন্ডিচারটাকে। তার সাথে শেয়ার, স্টোর ইন হ্যান্ড, অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাঙ্ক বা অন্যান্য কোনো দফা, সাধারণ দফা যদি থাকে এইটা নিয়ে আমি জেনারেল ব্যালেন্স শিট করব। তার আগে কিন্তু আমি ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা নিয়ে আসবো। আর আমার যে দায় পাশ আসবে আমি ক্যাপিটাল রিসিপ্টটাকে আগে নিয়ে আসবো। ওই আমি ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে ক্যাপিটাল রিসিপ্টটা পাবো, তার সাথে আমি কারেন্ট লায়াবিলিটি যোগ করব। নেট রেভিনিউ অ্যাকাউন্টে যে ব্যালেন্স ছিল সেটাও আমি এখানে যোগ করব।
রিজার্ভ ফান্ড যদি আমার থাকে সেটা আমি এই জায়গায় যোগ করব। ডিপ্রিসিয়েশন ফান্ড বা অন্য কোনো ফান্ড থাকলে সেটাও আমি কী করব, যোগ করার পরে আমি দেখতে পাবো যে আমার দুই পাশ কী হয়েছে, মিলে গিয়েছে। তাহলে এই আলোচনার সামারি হচ্ছে একটাই, ডাবল অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে আমাদের নতুন কোনো পদ্ধতিকে শিখতে হবে না। আমরা যে ডাবল এন্ট্রি সিস্টেম শিখেছি ওই অনুপাতে জার্নাল, ওই অনুপাতে লেজার, ওই অনুপাতে ট্রায়াল ব্যালেন্স, আর আমাদের ব্যালেন্স শিট যেটা করতে হবে, ব্যালেন্স শিটে আমার ইনকাম স্টেটমেন্ট যেটা হতো এখানে এটার নাম হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্ট, অর্থাৎ রেভিনিউ অ্যাকাউন্ট আর আয় ব্যয়টা দিয়ে ফারাক বা ডিফারেন্স যেটা হবে এটা ট্রান্সফার আগে রিটেন আর্নিংয়ে যাইতো বা ওনার সিকিউরিটি স্টেটমেন্টে যাইতো, কিন্তু এটা যাবে নেট রেভিনিউ অ্যাকাউন্টে, রেভিনিউ অ্যাকাউন্ট থেকে যাবে নেট রেভিনিউ অ্যাকাউন্টে। তাই সেই নেট রেভিনিউ অ্যাকাউন্ট করার পরে ওইটার যে ব্যালেন্স হবে ওইটা আবার জেনারেল ব্যালেন্স শিটে যাবে। আর ব্যালেন্স শিট করার সময় খালি একটু ডিফারেন্স আছে, ক্যাপিটাল রিসিপ্ট, দীর্ঘমেয়াদী দায় এবং দীর্ঘমেয়াদী যে সম্পদ আছে ওগুলো নিয়ে আমার কি হবে, আলাদা একটা ব্যালেন্স শিট, ওটার নামই হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট কিন্তু নাম ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবং উল্লেখযোগ্য এখানে যে টাকার গড় কিন্তু এখানে 3টা করে, গত বছরের ব্যালেন্স, এই বছরের লেনদেন আর টোটাল। এইটা নিয়ে আমরা কি করব, প্রথমে একটা ক্যাপিটাল অ্যাকাউন্টে, অর্থাৎ তার সম্পদ পাশ কিন্তু হলো হাতের বাম পাশ, আগে নর্মালি ডান পাশে, এবার কিন্তু বাম পাশে, আর দায় পাশ হচ্ছে হাতের ডান পাশে। এটা করে এটার যে যোগফল হবে ক্যাপিটাল রিসিপ্ট এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এটা কিন্তু জেনারেল ব্যালেন্স শিটে নিয়ে যাবো। এবং জেনারেল ব্যালেন্স শিটটা অন্যান্য ব্যালেন্স শিট আমি যেভাবে তৈরি করি ঠিক একই নিয়মে তৈরি করব, শুধু ওই পূর্ব থেকে আমি কি ব্যালেন্স শিটের অর্থাৎ ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্সটাকে আমি নামিয়ে বাকি এন্ট্রিগুলো আমি করব। তাহলে লাস্ট প্রশ্ন হচ্ছে, তাহলে এটার নাম কেন ডাবল অ্যাকাউন্ট হলো? তো হচ্ছে এই, যেহেতু দুইবার ক্যাপিটাল মানে ব্যালেন্স শিট কী হয়ে গেছে, ফিনান্সিয়াল পজিশনটা দুই ভাগে দেখানো হয়েছে, এক ভাগে ক্যাপিটাল অ্যাকাউন্ট, আরেক ভাগে জেনারেল ব্যালেন্স শিট, এই জন্য এটার নাম কি ডাবল অ্যাকাউন্ট বা ব্যালেন্স শিটের দুই ভাগ। আশা করি তোমরা আজকের এই আলোচনা বুঝতে পেরেছ। এই আলোচনায় যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তোমরা আমার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারো, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, সব মাধ্যমেই কিন্তু আমি আছি। তাও ফেসবুকের আমাদের একটা গ্রুপও আছে, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, গভর্নমেন্ট হরেগঙ্গা কলেজ, এই গ্রুপে এটা কী করতে পারো, দেখতে পারো। এবং যদি কোনো সমস্যা হয় আমার সাথে ব্যক্তিগতভাবেও আলাপ করে সলভ করে নিতে পারো। এই করোনাকালে সবাই ভালো থাকো। পরিশেষে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।